টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, লিটারেলি 1000 পয়েন্টের একটা 1000 পয়েন্টের বেশি ইনফ্যাক্ট একটা পতন হয়ে গেল এই 2-2.5 মাসে ফ্লোর প্রাইস ওঠানোর পরে। বিষয়টা আসলে বিনিয়োগকারীদের জন্য খুবই পেইনফুল। যারা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারাও বেশ বিব্রত এই বাজার পরিস্থিতি নিয়ে। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের সহযোগী অধ্যাপক জনাব সজীব হোসেন, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। আমরা তার কাছ থেকে বাজার পরিস্থিতি, তার এক্সপেকটেশন, তার অ্যানালাইসিস এগুলো শুনবো। স্যার, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। স্যার, এই যে একটা ফল, ফ্লোর প্রাইস ওঠানোর পরে কিন্তু বাজার মোটামুটি আবার ঘুরে দাঁড়িয়েছিল আর কি। সেখান থেকে নানা ঘটনা প্রবাহে এই এতটা 1000 পয়েন্ট যে সেখান থেকে পড়বে, এটা কি এক্সপেক্টেড ছিল কিনা, কেন হয়েছে? এটা শেয়ার মার্কেট ইন্ডেক্স পড়বে 500-600 পয়েন্ট, দ্যাট ওয়াজ কোয়াইট এক্সপেক্টেড। বাট 1000 পয়েন্ট পড়ছে, এইটা হয়তো একটু আনএক্সপেক্টেড ছিল। বাট এটাও সত্যি যে শেয়ার মার্কেট যখন পড়ে, যতটুকু পড়ার কথা তার চেয়ে বেশি পড়ে যখন মার্কেট সেন্টিমেন্ট খারাপ হয়। আবার যখন মার্কেট পজিটিভ থাকে, পজিটিভ সেন্টিমেন্ট হয়, যতটুকু বাড়ার কথা তার চেয়ে কিন্তু বেশি বাড়ে। সো মার্কেট এক্স্যাক্টলি রেশনাল না, বাট এই ফলটা এক্সপেক্টেড ছিল। বাট আই গেস এই মার্কেটের অধিকাংশ লোকই হচ্ছে এইটা এক্সপেক্ট করতে পারে নাই যে 1000 পয়েন্ট স্টেট হয়তো পড়বে। এই যে আপনার এক্সেসিভ ফল যেটা, এটার কারণগুলো যদি আপনার কাছ থেকে আমরা শুনতে পারি। অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে যে আমরা যখন ফ্লোর দিয়ে রেখেছি 1.5 বছর ধরে, এই একটা পেন্ডিং সেল ছিল, যে সেলটা হচ্ছে ফ্লোরের ওঠানোর পরে পরে আসছে। তারপর হচ্ছে আপনার এই 2022-23-এ আমাদের যে ম্যাক্রো ইকোনমিক বা হচ্ছে কোম্পানি স্পেসিফিক যে পরিবর্তন, বিশেষ করে ইন্টারেস্ট রেট বেড়েছে, ফান্ডামেন্টালস খারাপ হয়েছে, রাইট। এমন অনেক কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হয়েছে, তো এইগুলো তো অ্যাডজাস্ট হওয়ার কথা ছিল, রাইট। সেই কারণে পড়বে। তারপরে হচ্ছে কিছু ফরেন সেল ছিল, যখন আমরা ফ্লোর দিয়েছি বা ডলারের রেট যখন আপনার অনেক বাড়ছে, তো অনেকেই ভয় পাইছে। আর শেয়ার মার্কেটে ফ্লোর দেওয়াতে অনেক বিনিয়োগকারী, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী, তারা ধরেন একটু দে হ্যাড এ ব্যাড ফিলিং অ্যাবাউট আওয়ার মার্কেটস রেগুলেশন। সো তারা ধরেন আপনার সেল অফ করছে। সো সব কিছু মিলে অনেক সেল ছিল, তো পড়বে। আর 5500 অনেকে হয়তো মার্কেট বলতেছে যে অনেক পড়ে গেছে, অনেক পড়ে গেছে। আপনি যদি দেখেন যে যেখান থেকে পড়ছে সব মিলায় কিন্তু আপনার 15% হয় না, রাইট। যদি 6400 থেকে আপনি 5500-তে আসেন, আপনার 15-20% যদি পড়ে, আমাদের মার্কেট উঠছে কোত্থেকে? আমাদের এই যে বর্তমান কমিশন যখন দায়িত্ব নিয়েছে, তখন ইন্ডেক্স ছিল 3900-র মতন। সেখান থেকে এক লাফে হচ্ছে 7400 গেছে। একটা মার্কেট পিকে গিয়ে সেখান থেকে যদি 20% কারেকশন হয়, আর যেই সমস্ত কারণ বললাম, ম্যাক্রো ইকোনমি, কোম্পানি স্পেসিফিক, ইন্টারেস্ট রেট, এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনার এই 20-25% কারেকশন যদি হয়, ডেফিনেটলি দিস ইজ এ বেয়ারিশ লং টার্ম সিনারিওতে দিস ইজ এ কারেকশন, নট এ কারেকশন, রাইট। এটা ক্র্যাশ বলবো না আমি। আচ্ছা, তো এখনকার পরিস্থিতি কি অবজার্ভ করছেন আপনি? এখনকার মানে সো ফার সো গুড। ইন টার্মস অফ যদি আপনি দেখেন যে এই মার্কেট হয়তো বা নেগেটিভ, মানে গত কয়েকদিন অনেক কারেকশন হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এখন দিস ইজ এ ভেরি গুড টাইম টু বাই স্টকস, বিকজ রাইট নাও আমাদের মার্কেট মাল্টিপল হচ্ছে রাফলি 11 বা 11.5 এরকম হবে। সেই তুলনায় যদি আপনি দেখেন যে আমাদের গড় পি রেশিও হচ্ছে 14-15 বা 15-16 এরকম। আমাদের এই যে এখন যে ভ্যালুয়েশনে আসছে, এইটা আমাদের গত 20 বছরে খুব রেয়ারলি আসছে। ধরুন 2010 সালে পতনের পরে 2012-র দিকে মনে একবার আসছিল, আর 17 সালে মার্কেট একবার পড়ছিল, তখন একবার আসছিল ওই যে কোভিডের আগে। সো আই উড সে দিস ইজ এ এক্সিলেন্ট টাইম টু বাই স্টকস। আচ্ছা, এদিকে আবার যে আপনার ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, ফান্ড ইজ ফ্লোয়িং অ্যারাউন্ড, যে ফিক্সড ইনকাম যে সমস্ত সিকিউরিটিজ আছে, ট্রেজারি 12% পাওয়া যাচ্ছে। তো আমরা শুধুই এক্সপেক্ট যে আসলে শেয়ার থেকে আমাদের তার তুলনায় ভালো রিটার্ন আসবে। এখন আমার ধারণা যে হয়তো আপনি 3 মাস 6 মাস যদি চিন্তা করেন,
এই তাহলে হয়তো বা কম্প্যারিজনটা হচ্ছে যে বন্ডের ক্ষেত্রে যাবে, কারণ হয়তো বলবেন যে আমি 12%, 12.5% পাচ্ছি উইদাউট এনি রিস্ক, এনি ডিফল্ট রিস্ক। যেমন 10 ইয়ার ট্রেজারি আপনাকে 12.25 দিচ্ছে, এই 5 ইয়ার হয়তো বা 12+ দিচ্ছে, কোনো রিস্ক নিয়ে আমি 12% পাচ্ছি। আর এখানে এত রিস্ক, গেইন হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই সোফার। সো এই এখন এই পর্যন্ত যে মার্কেট পড়ছে সেটা যদি চিন্তা করি, রাইট। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে মার্কেট রিস্কি, বুঝছেন। আর রিস্কি দেখেই হচ্ছে এখানে পোটেনশিয়ালও বেশি, যে আপনি যদি ইফ ইউ গেট দ্য গুড স্টক এট এ গুড প্রাইস এট এ গুড টাইম, এই ইউ হ্যাভ এ ট্রিমেন্ডাস অপরচুনিটি। বাট অন দ্য আদার হ্যান্ড, অন দ্য বন্ড মার্কেট অর ফিক্সড ইনকাম মার্কেট, ইট ডাজন্ট ম্যাটার যে যার কাছে যাকে আপনি টাকা দিয়েছেন তার অবস্থা কত, ফাইন্যান্সের অবস্থা কত ভালো হোক, আপনাকে যদি প্রমিস করে 12%, ইউ গ্যাট এক্স্যাক্টলি 12%, রাইট। সো সেইখানে আপনাকে কিন্তু ফিক্স করে দিচ্ছে, বাট এখানে পোটেনশিয়াল আছে। আর আমাদের এখন যদি মার্কেট দেখেন যে অনেক ভালো ভালো কোম্পানি আছে, এই সব কোম্পানি না, স্টিল আমাদের এই মার্কেটেও কিছু কোম্পানি আছে ওভারভ্যালু, কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি আছে। বিশেষ করে ধরেন আপনার এই যে এই কিছু কিছু ব্যাংক আছে, এই অনেক এমএনসি কোম্পানি, যেমন ধরুন ব্যাংক, অনেক এমএনসির কোম্পানি, অনেক এমএনসি হচ্ছে 10p নিচে চলে আসছে, তাদের বিজনেস গুড, ম্যানেজমেন্ট গুড, এই প্রাইস ইজ ভেরি চিপ, ভেরি অ্যাট্রাকটিভ। এই জাস্ট যে মানুষের সেন্টিমেন্ট নেগেটিভ, এই মানুষই সাহসটা পাচ্ছে না, কিন্তু অনেকে কিন্তু কিনতেছে, রাইট। এই যে ট্রেড হচ্ছে, এই বিশেষ করে রিসেন্টলি যে ট্রেড হচ্ছে, সামবডি ইজ বাইং, রাইট, অ্যাট দিস প্রাইস। সো দে মাই বি স্মার্ট গাই, বাট আমাদের হচ্ছে যে এখন যেই সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের মার্কেট সেন্টিমেন্ট, মানুষের মনে সে আতঙ্ক যে আরও পড়বে, গতকাল পড়ছে, আজকে পড়ছে, কালকে পড়ছে, তারপরে কোথায় যাবে। মানে এই যে সেন্টিমেন্ট যে শেয়ার পড়তেই থাকবে, এই সেন্টিমেন্টটাকে পজিটিভ করতে হবে, যে আমাদের মার্কেট এখন যে অবস্থায় আছে, দিস ইজ এ গুড প্রাইস। এবং এখানে যদি কেউ কিনে এই আগামী 1 বছর, 2 বছর, 3 বছর রাখে, এই তার যে গেইন, আই ক্যান টেল ইউ দিস, যে আগামী 3 বছর বা 4 বছরে যদি কিছু ভালো স্টক কিনেন আপনি, আপনার এফডিআর যে 12% তার থেকে বেশি হবে, মানে কম্পাউন্ডেড যে পার ইয়ার গ্রোথ সেটা বেশি হবে। ডু এক্সপেক্ট যে মার্কেট টার্ন অ্যারাউন্ডের মতো একটা জায়গা চলে এসছে, অর ইজ দ্য কারেকশন ওভার? 1 নম্বর প্রশ্ন যেটা আর কি আমাদের, রাইট। আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, মানে আমি হচ্ছি ফ্রম টুমোরো আই উইল বি দ্য বায়ার, বুঝছেন। এই সো কারেকশনের জায়গায় আসছে কি না, আমার মনে হয় যে কারেকশন শেষ। এখন কারেকশন শেষ হওয়ার পরে যেটা হয় যে পাবলিক যখন ওভার রিয়েক্ট করে, গুড নিউজে ওভার রিয়েক্ট করতে পারে, ব্যাড নিউজে ওভার রিয়েক্ট করে, এবং এরকম অনেক রিসার্চ আছে যে গুড নিউজ আসলে শেয়ারের দাম যতটুকু বাড়া উচিত তার চেয়ে বেশি বাড়ছে, এটাকে ওভার রিয়েকশন বলি। সিমিলারলি ব্যাড নিউজে ধরেন আপছে পাবলিক যতটুকু এই নেগেটিভলি রিয়েক্ট করা উচিত, এই মার্কেট সেন্টিমেন্টের কারণে বা এটার কারণে হচ্ছে যে আপনার এই আরও বেশি পড়ে যায়। সো আমার কাছে মনে হয় যে যতটুকু কারেকশন হওয়ার কথা ছিল, এই আই ওয়ান্ট টু বি স্টেট কারেকশন হয়ে গেছে। এই যদি কেউ এখন বায়ার হয়, ভালো স্টকে হচ্ছে কিনে হয়ে গেছে, মানে এরকম না যে কালকে থেকেই মার্কেট বাড়বে বা হচ্ছে এখান থেকে আর পড়বে না। দিস ইজ দ্য জোন, মানে মোটামুটি, মানে দিস ইজ অ্যাপ্রক্সিমেট এই ইন্ডেক্স ভ্যালু, যে এখানে হয়তো আপনার এই কেউ যদি কিনে হয়তো পরে, কিন্তু ধরেন আপনি আসলে মানে ইফ ইউ হোল্ড ইট ফর 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, আমার ধারণা যে এই আপনার প্রফিটই হবে। আচ্ছা, এখন আপনি এই উইকেই বায়ার হবেন, আপনি একটা 100 কোটি টাকা ফ্রেশ ফান্ড, আপনি এটা কিভাবে ইউটিলাইজ করবেন ফ্রম সানডে? এখন ধরেন আই গেস যদি আমার কাছে 100 কোটি টাকার ফান্ড থাকে, এই সেই টাকা হয়তো বা ক্যাশ, ধরেন আমি হয়তো বা কিছু আমি কালকে থেকেই বাই করবো, যে ভালো স্টক যেগুলো আছে, ধরেন আপনার কিছু এমএনসি আছে যাদের হচ্ছে প্রাইস, ফর এক্সাম্পল ধরেন আপনার ব্যাড বিসি, এই ধরেন এর সবসময় এটা ট্রেড হইতো আপনার 17-18 মাল্টিপলে, মানে প্রতি 1 টাকার আর্নিং 17 গুণ 18 গুণ দামে ট্রেড হইতো, সেটা এখন চলে আসছে 10 বা 10.5-এ। এই তারপরে ধরেন গ্রামীণ ফোন ট্রেড হইতো 16-17 মাল্টিপলে, এখন সেটা 6 বা 6.5 হবে। মারিকো বাংলাদেশ 6-এরও নিচে বোধহয়, 6-এরও নিচে, রাইট। মারিকো সবসময়, মারিকো বাংলাদেশ, দে হ্যাভ এক্সিলেন্ট বিজনেস, এক্সিলেন্ট ম্যানেজমেন্ট, এভরিথিং ইজ গুড। তাদের ডিভিডেন্ড রেকর্ডও খুব ভালো। এই তারা 22-20 পিতে ট্রেড হইতো, এখন তারা ট্রেড হচ্ছে আপনার এই আই গেস 15 বা 14 পিতে। সো দিজ আর ভেরি গুড স্টকস ফর দ্য লং টার্ম, এই বোথ ফর ডিভিডেন্ড অ্যান্ড এই লং টার্ম গ্রোথ। এই সিমিলারলি আপনার কিছু ব্যাংক আছে, আমাদের কনজিউমার সেক্টরে কিছু কোম্পানি আছে,
এই যেগুলো অনেক কারেকশন হয়েছে, কারেকশন দুইটা কারণে হয়েছে। একটা হচ্ছে যে এই মার্কেটের কারণে, আরেকটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে ফরেন সেল হয়েছে। কারণ আমাদের যারা ফরেনার ছিল তারা কিন্তু সব শেয়ারে বিনিয়োগ করতো না, তারা বিনিয়োগ করতো যে যাদের গভর্নেন্স ভালো, কিছু আপনার সিলেক্টেড 24-25টা কোম্পানি আছে এই যেসব শেয়ারে বিনিয়োগ করছে, এবং তারা কিন্তু সেলার, বুঝছেন। তো এইসব ভালো ভালো শেয়ারের দাম যে পড়ছে, এটা একটা বড় কারণ হচ্ছে যে ওই ফরেনাররা যে সেলটেল করতেছে সেইটা ধরেন আমাদের হয়তো লোকাল ফান্ড অত নাই, বা আমাদের যাদের ফান্ড ছিল তাদের ফান্ড হয়তো এক্সস্টেড হয়ে গেছে, যেই কারণে হচ্ছে এদের প্রাইস পড়তেছে। আমার ধারণা ওদের সেলও প্রায় শেষ। এই সো আমাকে যদি বলেন যে আমি হয়তো ওইসব শেয়ার কিনা শুরু করব, অ্যাট দ্য সেম টাইম আমার একটা বড় অংশ আমি মানি মার্কেটে রাখবো, যেটা ট্রেজারিতে আমি 12.5% পাচ্ছি। আমার ধারণা যে এখন থেকে ইন্টারেস্ট রেট যে হারে বাড়ছে, হয়তো বা আগামী 3 মাস 6 মাস পরে এটা হয়তো আপনার এই রিভার্সালের দিকে যাবে। তো বন্ড মার্কেটে হয় কি যে আপনি যদি ট্রেজারি কিনেন, ধরেন আমি 10 বছরের ট্রেজারি কিনেছি এই 12% কুপন রেট, যদি ইন্টারেস্ট রেট 1% পড়ে আমার গেইন দুই জায়গা থেকে আসবে। একটা হচ্ছে যে আমি 12% কুপন পাবো, মানে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটের সাথে ট্রেজারি বন্ডের একটা সম্পর্ক থাকে, যেটা হচ্ছে আমরা বলি যে ডিউরেশন। এখন ডিউরেশন হচ্ছে ধরেন আপনার 10 ইয়ার ট্রেজারি 12% কুপন ডিউরেশন হচ্ছে রাফলি 6.5। এটার মানে হচ্ছে যে আপনার যদি ইন্টারেস্ট রেট 1% পড়ে, আমি যে ট্রেজারি বন্ডটা কিনছি সেখানে আমার ক্যাপিটাল গেইন হবে 6.5%। আমি তো 12% পাচ্ছি, রাইট? সো আমার যদি এখন মানি মার্কেটে কিছু টাকা থাকে ওই যে আপনার ট্রেজারি বন্ড বা বিলে, যদি ইন্টারেস্ট রেট কমা শুরু করে, তাহলে আমি ওই গেইন নিয়ে কিন্তু ওই টাকা আমি আস্তে আস্তে হচ্ছে ক্যাপিটাল মার্কেট দিকে আনতে পারবো। আর হয়তো আমি 100 কোটি টাকা একবার ইনভেস্টমেন্ট করবো না, আই মাইট ডাইভার্সিফাই অ্যাক্রস দ্য স্টক, অ্যাক্রস দ্য টাইম। মেবি আমি কালকে কিনবো, কোনো কারণে যদি কালকে পরশুও প্রাইস পড়ে আরও ভালো দামে পাই, পরশু কিনবো, মানে আই এম ডাইভার্সিফাইং অ্যাক্রস দ্য টাইম। এই ধরেন কালকের পরে যদি দাপে ধরেন কালকের পরেই যদি শেয়ারের দাম বেড়ে যায়, আমি হ্যাপি যে আমার তো লাভ হয়েছে। বাট যদি পড়ে যায়, আই ক্যান মানে বাই মোর স্টকস, রাইট, এট এ লোয়ার প্রাইস। আই ক্যান মানে এই ব্রিং ডাউন মাই কস্ট। এবং এটা এমন না যে আমি যে অ্যাভারেজিং করতেছি, আই এম অ্যাভারেজিং উইথ এ পারপাস। মেবি আই উইল বি হোল্ডিং দিস ফর 2 year 3 year, অ্যান্ড বাই দ্যাট টাইম আই উইল মেক এ গুড প্রফিট। আমরা রেগুলেটরি পার্সপেক্টিভে আসি, যে আসলে একে তো ফ্লোর প্রাইস নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে ছিল বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট রেগুলেটর। সেটা যে তুলে নেওয়া হয়েছে যে সময়টাতে, দ্যাট ওয়াজ অলসো রং টাইমিং, যেটা যে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই বলছেন যে তাহলে এতদিন আমাদের টাকা আটকে রেখে একটা অসময়ে তুলে দেওয়া হলো, কোনো মার্কেট সাপোর্টের ব্যবস্থা কেউ করলো না, সরকার বা কোনো মার্কেট প্লেয়াররাও করলো না। ট্রেজারি আমরা দেখতেই পাচ্ছি মার্কেটে ফল। আসলে এই যে ফ্লোর প্রাইস দেওয়া, এই যে লাস্ট উইকে আবার হয়েছে নতুন করে আবার এই মার্কেটে আপনার যে ইন্টারফিয়ারেন্স বাই দ্য রেগুলেটর, এটা শুরু হয়েছে যে একটা, যদিও এটা মানে নট এ বিগ ডিল, ফ্লোরের মতো এতটা সিরিয়াস কিছু না, 3%-এর বটম সার্কিট, ফ্লোরের ছোট ভাই, রাইট। তো তার মানে আবার ওই জিনিসগুলো এখনো মানে আমাদের মনন থেকে যায়নি, আমাদের চিন্তা থেকে যায়নি আর কি। এবং এটা কিন্তু খুব ভয় পান যারা সিরিয়াস ইনভেস্টরস, বড় ইনভেস্টররা, ফরেনাররা। তো আসলে কতটা সুচিন্তিত হচ্ছে এই রেগুলেশনস। মাঝখানে আবার জেড ক্যাটাগরিতে পাঠানো নিয়ে এক্সাম্পশন ছিল অনেক বছরের, ঠিক আছে, তাদের আইনি অধিকার আছে, বাট সো মেনি আনপ্রেডিক্টেবল রেগুলেটরি মুভস, আপনি কিভাবে দেখেন? বা এই আমাদের মার্কেট যে আপনার সেন্টিমেন্ট নেগেটিভ, আই থিঙ্ক এটা একটা কারণ যে রেগুলেটরি পলিসি আনসার্টেনটি। সো হয় কি যে শেয়ার মার্কেট কিন্তু এমনি রিস্কি, তো রেগুলেশনের যখন পলিসি এরকমই হবে, ইম্পালসিভ হবে, শর্ট টার্ম হবে, অনেক আনপ্রেডিক্টেবল হবে, আপনার রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে, রাইট? সো আমার মনে হয় যে রেগুলেটর যখন পলিসি করে তখন লং টার্মে করা উচিত। বাট এখন যেটা করে ফেলছে এটা তো আপনি আসলে উই হ্যাভ টু মেক ইট রাইট। এটা নিয়ে যাই বলেন, অলরেডি উই টুক দ্য হিট, রাইট? সো এখন যে 3% দিছে, আই ডোন্ট এগ্রি উইথ দ্য 3%, বিকজ আই থিঙ্ক দ্যাট কারেকশন যেটা হয়েছিল ওটা অলমোস্ট হয়ে গেছিলো। এই 3% দিয়ে আপনি হচ্ছেন বয়টা আবার করছেন, এই বয়টা বাজাইছেন। সো আই হোপ দ্যাট তারা একটা ভালো টাইমে বা মোটামুটি গুড টাইমিংয়ে খুব দ্রুত হচ্ছে 3% উঠায় নেবে। আর রিগার্ডিং দ্য এই পলিসি, রেগুলেটরি পলিসি, আমার ধারণা যে আমাদের রেগুলেটরি এই আপনার যেই ধরনের ডিরেক্টিভ বা পলিসিগুলো দেয়, সো আই হ্যাড দ্য অপরচুনিটি টু সি এই different division of the BSEC and talk to some guys including the top one. So I had this feeling that
এই আমাদের যেই বর্তমান যে রেগুলেটর আছে বিসেক, সেইখানে রিসার্চ কোনো ডিপার্টমেন্টে নেই। ওদের একটা ডিপার্টমেন্ট আছে এই রিসার্চ পাবলিকেশনের কাজে বেশি ব্যস্ত থাকে। ওরা যেটা করে যে প্রতি বছর একটা পাবলিকেশন করে, সেই পাবলিকেশন হচ্ছে যে সেটাও আবার 1 বছর পরে করে, ধরেন 2022 সালেরটা 2023 সালের অক্টোবর নভেম্বরে গিয়ে করে। তো আমাদের মনে হয় যে রেগুলেটরি ধরেন আপনারা যেগুলো বললেন যে সামনে আপনার এই যখন ফ্লোট দিবে বা ফ্লোট যখন উঠাইছে কীরকম সেল অফ আসতে পারে, কার কাছে কীরকম এই ক্যাশ ফান্ড আছে, এই ফরেন সেল যখন আসবে কীরকম সেল আসতে পারে, এগুলোর জন্য তো রিসার্চ দরকার, রাইট? আর আপনি যখন কোনো পলিসি দিতেছেন আপনার তো ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। কোনো একটা পলিসি যদি পার্সু করেন এই তার যে পোস্ট পলিসি ইম্প্যাক্ট সেগুলো দেখতে হবে যাতে পরবর্তী পলিসি ভালো হয়। এগুলোর জন্য আপনার আমাদের আই গেস আমাদের বিসেকের যে স্ট্রাকচার, কারেন্ট স্ট্রাকচারে কোনো রিসার্চ টিম নাই এখন। ইউ ক্যান সে এই যারা হচ্ছে টপ ম্যান লাইক এই কমিশনার বা চেয়ারম্যান, ওনারা কী করে, ওনারা লিডারশিপ দেয় এই পলিসির যে আপনার এই স্পেসিফিক কাজগুলা, এই ডাটা বা রিসার্চ, এগুলা কিন্তু আপনার আলাদা ডিভিশন থাকতে হয়। ফর এক্সাম্পল ধরেন আপনার আমেরিকার কথা বলি বা ইন্ডিয়ার কথা বলি, দে হ্যাভ এ আর্মি অফ ইকোনমিস্ট, বুঝছেন, ফাইন্যান্সিয়াল ইকোনমিস্ট। তারা হচ্ছে পিএইচডি করে আসছে বিভিন্ন বিষয়, স্পেসিফিক কোনো মার্কেট সেগমেন্টে, মার্কেট মাইক্রো স্ট্রাকচার, মিউচুয়াল ফান্ড হোক অথবা এই যে আপনার মিলি সেকেন্ড ট্রেড হোক, তারা এগুলো নিয়ে রিসার্চ করে এবং তারা যখন এগুলো রিসার্চ করে সেই আউটকামের বেসিসে তারা হচ্ছে যে পলিসি এই আনে এবং সেটাও ধরেন আপনার বিভিন্ন পিরিয়ড থাকে, তারা ডিসকাশন করে স্টেক হোল্ডারদের সাথে। অ্যাপারেন্টলি আমাদের রেগুলেটরি বডি এরকম কিছুই নেই অনেস্টলি স্পিকিং। অন্য মার্কেটে সবচেয়ে যেটা যে আপনার পলিসির একটা প্রেডিক্টেবিলিটি থাকে, এটা আমাদের আসলে আপনি প্রেডিক্টেবিলিটি করতে গেলে আমাদের ট্যাক্স পলিসি বলেন আর সিকিউরিটিজ রেগুলেশনস বলেন, দুই জায়গাতে ইনভেস্টরদের একটাই কমপ্লেইন যে আই কুড নট প্রেডিক্ট যে রেগুলেটর এই কাজটা করবে। আই কুড প্রেডিক্ট দ্য মার্কেট, দ্য ইনভেস্টরদের ডিমান্ডের সাপেক্ষে বলতেছেন। যদি আপনি সাপ্লাই সাইডে যান, মানে রেগুলেটররা যখন এটা সাপ্লাই দিবে তাদের সেই ক্যাপাসিটি নাই, তো আমাদের কারেন্ট স্ট্রাকচার চেঞ্জ করতে হবে যে যাতে করে হচ্ছে যে, কারণ যারা হচ্ছে রেগুলেশনে মানে বিসেকের যারা কর্মকর্তা এরা ঢুকে হচ্ছে এডি হিসেবে, আমি একটু ইনসাইড কথা বলতেছি, তাদের কিন্তু আর কোনো খুব বেশি পড়ালেখা করছে বা তারা বাইরে খুব বেশি গেছে অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেনিংয়ে গেছে, কোনো পিএইচডি করছে অথবা বড় রিসার্চ এরকম কিছুই করে নাই। যা শিখছে সব ডেস্কে বসে বসে, বুঝছেন। এই আমাদের নতুন রেগুলেশন কি আছে, পৃথিবীর ভালো ভালো রেগুলেশন কোথায় হচ্ছে, তো তাদের তো সেই জ্ঞানও নাই, আমি যে দোষ দিব। সো আমাদের এখানে চেঞ্জ করতে হবে একটা, যদি আপনি চান যে পলিসি মানে প্রুডেন্ট পলিসি হওয়ার জন্য। আর ডিমান্ড সাইডে যদি বলি যে আমাদের যে ইনভেস্টর সাইড আছে, সেই ক্ষেত্রে আসলে যে এই যে পলিসি আনসার্টেনটি বা তাদের যে আপনার এই ল্যাকিং, এই জন্য বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ধরেন আপনার যখন এরকম কোনো রিসার্চ বা কোনো টিম থাকবে না, তখন হচ্ছে কি যে আপনি হচ্ছেন এই আপনি রিয়্যাক্ট করেন শর্ট টার্ম যে মার্কেট যেই আপনার ফিডব্যাক পান দ্রুত রিয়্যাক্ট করেন, এবং রিয়্যাক্ট করলে যেটা হয় যে 3% আপনি যেটা বললেন যে জেড ক্যাটাগরি সকালে একটা দিছে, বিকালে একটা দিছে, তারপরের দিন চেঞ্জ করছে। তো এগুলো তো হইলে আপনার মানে রেগুলেটরি আনসার্টেনিটি বাড়বে, তো মানুষ আরও পুঁজিবাজার বিমুখী হবে, সেটা আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনি এক্সপেক্ট করছেন যে বাজার ঘুরে দাঁড়ানোর সময় চলে আসছে, আর যদি ওভার রিঅ্যাকশনে কিছুটা পেন্ডিং থাকেও, দিস ইজ এ গুড টাইম টু বাই। আপনি ইন্ডেক্স ট্র্যাক করেন, ইন্ডেক্স ফোরকাস্ট করেন, এই যে বছরের যে বাকি 7 মাস, এই সময়টা আসলে ইন্ডেক্সের বিহেভিয়ার কি হবে আপনি এক্সপেক্ট করছেন? মাঝখানে যে আমরা আবার খবর পাচ্ছি যে আপনার এই যে আসন্ন বাজেটে IMF এর চাপ বলি বা লং পেন্ডিং কিছু সংস্কারের এবং ক্যাপিটাল মার্কেট থেকে যে জেনারাস কিছু ওয়েভার্স অ্যান্ড এক্সামশনস ট্যাক্স, এগুলো একটা টাইটেনিং আসছে বোধ হয়। আমার বাবু ভাই, আই ওয়ান্ট টু বি ফ্র্যাঙ্ক যে হোয়াটস মাই প্রেডিকশন অ্যাবাউট দ্য ইন্ডেক্স। আই ডোন্ট নো এক্স্যাক্টলি যে হাউ ইন্ডেক্স উইল মুভ, বাট আমার ধারণা হচ্ছে যে এখান থেকে কেউ যদি মানে পতন যেটা হয়েছে এই সেটা অলমোস্ট ওভার, এবং এখান থেকে ইন্ডেক্স বাড়বে, হয়তো বা কালকেই বাড়বে না বা আগামী সপ্তাহেই বাড়বে না, বাট বাড়বে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইউ উইল সি দ্যাট এখান থেকে হয়তো বা মোটামুটি দেয়ার বি গুড গ্রোথ। মানে হোয়াই আই এম সেইং দিস, বিকজ ইফ ইউ লুক ব্যাক ইন দ্য লাস্ট 20 years or so, আমাদের যে এখনকার যে মার্কেট ভ্যালুয়েশন এটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। আর আমাদের ইকোনমিতে সমস্যা আছে, উই আর স্ট্রাগলিং, বাট এমন না যে আমাদের বড় কোনো ক্র্যাশ হয়েছে বা বড় ধরনের এই কিছু হয়েছে লাইক শ্রীলঙ্কা অথবা হচ্ছে অন্যান্য দেশের মতন। সো আই থিঙ্ক দ্যাট এই ইন্ডেক্স বাড়বে। রিগার্ডিং ইউর সেকেন্ড কোশ্চেন, এই এনবিআর অথবা একটা আলোচনা চলতেছে যে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স বসাবে। আই থিঙ্ক এটা হচ্ছে IMF এর একটা রেকমেন্ডেশন ছিল যে বাংলাদেশে ক্যাপিটাল গেইনে কোনো ট্যাক্স নাই ইন্ডিভিজুয়ালদের জন্য, রাইট, ইন্ডিভিজুয়ালদের জন্য,
আমাদের তো ইন্ডিভিজুয়াল ইনভেস্টরই বেশি। এই সো হচ্ছে আপনার এই ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স বসাবে। এখন এই সেটা হয়তো বসালেও এখানে অনেক কিছু আছে যে এটা কি আপনার কোনো টাইম পিরিয়ড করে দিবে যে শর্ট টার্মে ক্যাপিটাল গেইন হলে হচ্ছে ট্যাক্স দিতে হবে, লং টার্মে দিতে হবে না। আর এখনকার যে মার্কেট অবস্থা, মার্কেট সেন্টিমেন্ট, এই রেগুলেটরি যে আপনার অবস্থা, সব কিছু মিলে আমি বলবো যে মানে এইটা ইমপ্লিমেন্ট করতে পারবে না। হয়তো বা তারা প্রস্তাব দিতে পারে। এই কমন সিনারিও যেটা হবে যে যদি মার্কেট এটাকে অ্যাকসেপ্ট না করে, মার্কেটে আবার কিছু পতন হবে, বিনিয়োগকারী একটু এই প্রোটেস্ট করবে, এটা নিয়ে আবার হচ্ছে পার্লামেন্টে হয়তো বা বিলও পাস করবে, তারপরে ওই সাপ্লিমেন্টারি বিলে গিয়ে আবার চেঞ্জ করবে। আমার ধারণা, কারণ আমি এরকম অনেক দেখছি যে মার্কেট যেটাকে একদমই অ্যাকসেপ্ট করে না, এটা যদি কোনো বিল এই কোনো পার্লামেন্টে পাস করে, পরবর্তীতে গিয়ে এটা আবার চেঞ্জ করে। তো এই ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, এইটা আস্তে আস্তে আসবে, বুঝছেন, আসা উচিত। বাট আই থিঙ্ক আছে যে 3 বছর হোল্ড করলে তখন হ্যাঁ ওই যে শর্ট টার্ম বা লং টার্মের জন্য এটা আসা উচিত। বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। মানে নাও দ্যাট we are going through a struggling phase, I would say this is not a right time to impose the capital gain tax on individual investor. ওকে। আর আমাদের ডলার, তারপরে হচ্ছে সুদের হার, এগুলো নিয়ে আপনার ফোরকাস্ট কি ধরেন বাই দ্য এন্ড অফ দিস ইয়ার? সুদের হার এখন হয়তো অফিসিয়ালি আপনার 13.5 বা সামথিং এরকম মনে পার্সেন্টেজ ল্যান্ডিং রেট সর্বোচ্চ। কারণ বাংলাদেশ ব্যাংক একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনার স্মার্ট যে স্মার্টটা কাজ করে এরকম যে গত 6 মাসের যে অ্যাভারেজ এই 1 ইয়ার ট্রেজারি yield প্লাস হচ্ছে 3.5% সম্ভবত মার্জিন। সো 13.5 এই এবং যদি সামনে অলরেডি যে ইন্টারেস্ট রেট বাড়ছে, সামনে হয়তো আরেকটু বাড়বে। এই সো আই থিঙ্ক এই ইন্টারেস্ট রেট আপনার মোটামুটি হয়তো আরও 1% 1.5% বাড়বে, তারপরে মনে হয় স্টেবল হয়ে যাবে। ল্যান্ডিং রেটের কথা বলতেছি। আর ট্রেজারি রেটের ক্ষেত্রে যদি বলি তাহলে উঠছে আপনার এটা অলরেডি পিকে চলে আসে। কারণ হচ্ছে যে আমি ডেটা দেখছিলাম, বুঝছেন, ধরেন 2001 থেকে 2024 পর্যন্ত আমাদের ট্রেজারি রেট, মানে 10 ইয়ার ট্রেজারি বলেন না 91 ডে বলেন, এটা 12% পার করছে, 12.25% পার করছে। এটা আমাদের গত 20 বছরে একবার হয়েছিল, সেটা 2012 সালের জুন জুলাইয়ের দিকে, বুঝছেন। এবং ওই সময় মার্কেটও প্রায় পড়ছিল 20%-এর মতো পড়ছিল, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে না। এবং আপনি ওই সময় যে 3.5 বা সামথিং উঠছিল, তারপরে কিন্তু ওইখান থেকে আবার ট্রেজারি রেট পড়ে গেছে। ইফ আই মানে জাজ বাই দ্য হিস্ট্রি, আই উড সে আওয়ার এই ইন্টারেস্ট রেট স্পেশালি ট্রেজারি রেট ইজ অলরেডি অ্যাট দ্য পিক। মেবি এখান থেকে 0.5% সর্বোচ্চ বাড়তে পারে। এই তারপরে হয়তো এখানে কিছুদিন থাকবে, কারণ একটা ল্যাগিং পিরিয়ড থাকে যে আপনার এই পড়ার আগে হয়তো এক জায়গায় 3 মাস 6 মাস থাকে, তারপরেই পড়ে যাবে। তো যারা স্মার্ট বিনিয়োগকারী তারা হচ্ছে ওই ল্যাগিং পিরিয়ডের জন্য ওয়েট করবে না। ইফ দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ গোয়িং টু গো ডাউন, দে উইল টেক দ্য পজিশন আর্লিয়ার। যেমন আমি আপনাকে বললাম যে আই উইল স্টার্ট টেকিং পজিশন এই ফ্রম নাও অন। আপনার ইকুইটি অ্যান্ড ট্রেজারিতে হোয়াট শুড বি দ্য পার্সেন্টেজ অফ অ্যালোকেশন রাইট নাও? এখন এই পার্সেন্টেজ অফ অ্যালোকেশন আপনি আপনারটা, হ্যাঁ বেসিক্যালি যেমন আমি পার্সোনালি বলি, যেমন আমি 2000 এই I was heavily invested in the equity market, but I withdrew from the market last year, towards the end of the last year. And I was waiting that maybe market আস্তে আস্তে ইনভেস্ট করবো, বাট মার্কেটের যে অবস্থা দেখে আমাকে ইনভেস্ট করতে মন হয় নাই, মানে করতে মন চায় নাই। বাট এখন আমি ফুললি কনভিন্সড যে দিস ইজ দ্য টাইম টু পুট মাই মানি ইন দ্য এই স্টক মার্কেট। রিগার্ডিং দ্য প্রপোর্শন, যে আমার পোর্টফোলিও অ্যালোকেশন কীভাবে করবো, যে ইকুইটি আর বন্ডে কত হবে, বন্ডের রেট কিন্তু কোয়াইট অ্যাট্রাকটিভ, রাইট? মেবি আই উইল গো বাই 50% ইকুইটি অ্যান্ড 50% বন্ড। অ্যান্ড তারপরে হচ্ছে যে মার্কেটের ভ্যালুয়েশন দেখে বা ইন্টারেস্ট রেটের মুভমেন্ট দেখে আমি আস্তে আস্তে অ্যাডজাস্ট করবো। বাট আই এম অলওয়েজ ইকুইটি পার্সন, বুঝছেন। এই আমাকে যদি বলা হয় যে এই আপনি কত পার্সেন্ট করবেন, এই সামথিং লাইক দিস 100 মাইনাস মাই এজ, দ্যাট উড বি গোয়িং টু দ্য ইকুইটি, অ্যান্ড এই মাই এজ পার্সেন্টেজ উড বি ইন দ্য বন্ড মার্কেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, বেশ ক্লিয়ার কল। অ্যান্ড আমরা এক্সপেক্ট করব যে এই মার্কেট পেসিমিজমের যে একদম এক্সট্রিম চলছে, সেখানে আপনার যে একটা বুলিশ সেন্টিমেন্ট আপনি নিজের মধ্যে গ্রো করেছে, দ্যাট শুড ওয়ার্ক। থ্যাংক ইউ বাবু ভাই অ্যান্ড টিভিএস ফর ইনভাইটিং মি।
এই আমি একটা উইজডম শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ উইজডম ইন দ্য এই ওয়াল স্ট্রিট, ইট গোজ সামথিং লাইক দিস: when everybody is selling, be the buyer; when everybody is buying, be the seller. সো আমার মনে হয় যে এখন সেই মার্কেট, আমাদের মার্কেট সেই লেভেলে চলে আসছে, বি দ্য বায়ার। থ্যাংক ইউ। দর্শক, আমরা সজীব স্যারের কাছে শুনছিলাম আসলে বাজার পরিস্থিতি তিনি কি দেখছেন। তিনি বলছিলেন যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আমাদের প্রিভিয়াস ক্র্যাশের সময় যে পিতে ট্রেড হচ্ছিল এখন তার চাইতেও অনেক কমে নেমে এসছে মার্কেট সেন্টিমেন্ট বা আদার ইস্যুজের কারণে, বাট কোম্পানিগুলোর ব্যবসা ভালো হচ্ছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই ধরনের লার্জ ক্যাপ কোম্পানিগুলো ফ্লোর থেকে যখন পড়েছে তখন আসলে ইন্ডেক্সটা আপনার নিচের দিকে বেশি পড়েছে আর কি। তো এই শেয়ারগুলোতে যখন বায়ার অ্যাট্রাক্টেড হয়, দ্যাট শুড ওয়ার্ক। তিনি এই সপ্তাহ থেকেই ভালো শেয়ারে 3 বছর 4 বছরের পরিকল্পনা করে এন্ট্রি শুরু করবেন। তার কৌশলগুলো আমরা শুনলাম। পরের পর্বে দেখা হচ্ছে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।